তোমাদের সকলকে স্বাগতম। তো আমি হাজির হয়েছি বিপ্লব আহমেদ জাহিদ নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে দেয়া আছে পাঠ শিরোনামটা দেয়া আছে, আমরা কোন পাঠ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষা ও মনুষ্যত্ব, আর এর পিতা হচ্ছে, এর লেখক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। কে? মোতাহের হোসেন চৌধুরী, যার জন্ম হচ্ছে 1903 এবং মৃত্যু 1956। তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এর পাশে দেখো তার একটা সুন্দর প্রতিকৃতি ছবি দিয়ে রেখেছি। ইনি হচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী। আমরা যে কোনো প্রবন্ধ বা গদ্য পদ্য যে কোনো বিষয় করি না কেন, আমাদেরকে জানা থাকতে হবে কবি এবং সাহিত্যিকের জীবনী, মানে জন্ম এবং মৃত্যুটা আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা বিষয় দেয়া আছে যে আমরা যেহেতু দেখো আমি এখানে বিপ্লব স্যার হাজির হয়েছি, আমার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে না? হ্যাঁ, অবশ্যই রয়েছে। তো এই উদ্দেশ্যের পেছনে আমাদের এই কবি, আমাদের যে সাহিত্যিক প্রাবন্ধিক, তার নাম হচ্ছে কি মোতাহের চৌধুরী, তারও কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। কিসের উদ্দেশ্য? শিক্ষা মনুষ্যত্ব দিয়ে। তো দেখি আমরা জানি যে শিক্ষা মনুষ্যত্ব মূলত তার যে একটা সংস্কৃতির কথা, এই গ্রন্থের যে মনুষ্যত্ব যে একটা প্রবন্ধ, এর অংশ বিশেষ হচ্ছে কি আমাদের এই শিক্ষা মনুষ্যত্বটা। তো একইভাবে যদি আমরা বলি, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই পাঠের উদ্দেশ্যটা আমরা জেনে নিই। যেমন দেখো আমি যেহেতু এখানে হাজির হয়েছি, আমার যেরকম একটা উদ্দেশ্য রয়েছে আশা, আমাদের এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটা লেখার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? তো আমরা এবার দেখে নিব। তো তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী, দেখো এখানে দেয়া আছে পাঠের উদ্দেশ্য, শিক্ষার্থীদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা দান। শিক্ষার্থীদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কি করতে হবে? ধারণা দান এবং শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের জাগরণ ঘটানো। শিক্ষার্থীদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে ধারণা দান করা, সেই সাথে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের জাগরণ ঘটানো। তো আমরা শিক্ষা কেন গ্রহণ করব এবং মনুষ্যত্ব আমরা কিভাবে প্রদান করব, সে বিষয়টার প্রতি আমাদের এই প্রাবন্ধিক তার একটা উদ্দেশ্য রয়েছে। তো দেখো আমরা যদি বলি, শুরুতে একটু জেনে নিব শিক্ষা মনুষ্যত্বটা কি, এই সংজ্ঞাটা আমরা জেনে নিব। শিক্ষা ও মনুষ্যত্ব এটা কি, আমরা এটার সংজ্ঞাটা জেনে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে সুন্দর করে একটা সংজ্ঞা লিখে রেখেছি, শিক্ষা কাকে বলে। শিক্ষা কাকে বলে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সাধারণত জ্ঞান দান বা দক্ষতা, জ্ঞান বা দক্ষতা অর্জনের শিক্ষা, জ্ঞান বা দক্ষতা অর্জনের কি শিক্ষা। আবার যদি আমরা ব্যাপকভাবে যদি একটু বলি যে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকে শিক্ষা বলে। আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে যখন কোন পদ্ধতি নির্দিষ্ট একটা পদ্ধতি অনুসরণ করে যখন আমরা জ্ঞান লাভ করব, তখন আমরা যে প্রক্রিয়া এটা সাধন করব, সেই প্রক্রিয়াকে বলে কি শিক্ষা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছ যে মূলত মনুষ্যত্বটাকে আমাদের জানা থাকতে হবে। মনুষ্যত্ব কি, মনুষ্যত্ব কাকে বলে? তো তোমরা একটু সুন্দর করে সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে সুন্দর করে তোমাদের জন্য নিয়ে এসেছি। মনুষ্যত্ব কাকে বলে? মানুষের চিরাচরিত মানে চিরন্তন সত্য বলে, চিরন্তন গত ভাবে যদি আমরা বলি, বা শাশ্বত স্বভাব বৈশিষ্ট্য বা গুণকে মনুষ্যত্ব বলে। বৈশিষ্ট্য বা গুণকে কি বলে? মনুষ্যত্ব বলে। তো আমরা যদি বলি যে এই চিরায়ত বা শাশ্বত স্বভাব বা বৈশিষ্ট্য বা গুণকে মনুষ্যত্ব যে বলে, এগুলো আমরা কিসের মাধ্যমে পাই? কোন বিষয়ের মধ্যে আমরা এই মনুষ্যত্ব আমরা লুকিয়ে আছে, আমরা এখানে দেখব। দেখো যেমন দয়া, ইংলিশে যদি বলি আমরা কাইন্ড বা মায়া, ভালোবাসা, ঐক্য, পরোপকারিতা, সহানুভূতি ইত্যাদি। তো আমাদের মনুষ্যত্ব যখন একটা ব্যক্তির মধ্যে যখন জাগ্রত হয়, তো তখন আমরা সেখানে দেখি কি যে তার মধ্যে পুরোপুরি কি চলে আসে? দয়া, মায়া, ভালোবাসা, ঐক্য, পরোপকারিতা, সহানুভূতি ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের দেখো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে মূলত যে আমরা যেখানে আসলাম, তো এই আমরা যে বিদ্যালয়ে আসি, বিদ্যালয় আসার পিছনে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা কারণ থাকে যে আমাদের শিক্ষা গ্রহণ করা। তো তোমাদের প্রশ্ন আমাকে তোমরা করতে পারো, স্যার কেন শিক্ষা গ্রহণ করব? তো এই শিক্ষা গ্রহণ করে কি লাভ হবে? আমরা এই যে এতগুলো বই নিয়ে আমরা প্রতিদিন বিদ্যালয়ে আসি, কলেজে আসি, বিভিন্ন পাঠশালাতে যাই,
আমরা বলি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমরা বলি যে আমরা শিক্ষাটা কেন গ্রহণ করি, তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে, এই বিষয়ে সংস্কৃতি কথা এই প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী তার একটা বিখ্যাত একটা উক্তি রয়েছে। কি রয়েছে? একটা বিখ্যাত একটা উক্তি রয়েছে। তিনি বলেছেন যে কোনো বইকে যদি অপাঠ্য করতে চাও, মানে কোনো মানে অপ্রয়োজন কেউ করবে না এরকম যদি করতে চাও, তাহলে কি করে দাও? তাকে পাঠ্য করে দাও। তো তোমরা কি বলেছেন তিনি? কোনো বইকে যদি তোমরা পাঠ্য করতে চাও, যদি দেখা যায় কি পাঠ্য যদি তুমি করো, সেক্ষেত্রে তোমাদের তিনি মূলত এভাবে কথা বলছেন যে কোনো বইকে যদি তোমরা অপাঠ্য করতে চাও, মানে কেউ সেটা গুরুত্ব দেবে না, পড়বে না, তাহলে তাকে কি করো? তোমরা পাঠ্য করে দাও। দেখবা একটা যে কোনো বইকে যদি দেখা যায় কি যদি পাঠ্যপুস্তক করা হয়, যে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়, তখন সেটা কদর কমে যায় আমাদের কাছে, প্রত্যেকের কাছে, শিক্ষার্থীদের কাছে, যে বইটা মনে তেমন ভালো না। কারণ যে বিষয়টা সহজলভ্যভাবে আমরা পাচ্ছি, কাছেই সহজে পাচ্ছি, এটা কিন্তু দেখা যাবে কি সহজে আমরা মানুষ কি গ্রহণ করতে চায় না। তাই কিভাবে এই জন্য বলছেন যে কোনো বইকে যদি অপাঠ্য করতে চাও, তাহলে কি করে দাও? সেটাকে পাঠ্য করে দাও। তো এবার আমরা চলে আসি যে আমাদের মূলত যে শিক্ষা মনুষ্যত্ব, এই প্রাবন্ধিকার তিনি যে বলছেন মোতাহার হোসেন চৌধুরী, তার মূল একটা আমরা আলোচনায় চলে আসি। তো দেখো তিনি আমাদের শিক্ষা মনুষ্যত্বকে তিনি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। কিসের সঙ্গে? দোতলা ঘরের সঙ্গে। তো দেখো যে আমরা যদি বলি দোতলা ঘর ঠিক এরকম, তো তোমরা জানো যে আমাদের এই শহর বন্দরে বা এখন গ্রামগঞ্জে দেখা যাচ্ছে কি দোতলা ঘর কিন্তু আমরা দেখতে পাই। তো তিনি দেখো এই প্রাবন্ধিকা বলছেন কি দোতলা ঘরের সঙ্গে কি করছেন? আমাদের শিক্ষা মনুষ্যত্বের তিনি উপমা হিসেবে ব্যবহার করছেন। তো এটা যদি আমরা একটা দোতলা ঘর ধরি, মনে করি এটা হচ্ছে একটা বিল্ডিং, যদি বলি আমরা ফাউন্ডেশন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এটা কিছু এটা হচ্ছে কি ফার্স্ট ফ্লোর যদি আমরা বলি। তো দেখো তো আমাদের প্রাবন্ধিক যে মোতাহার হোসেন চৌধুরী তিনি বলছেন যে এই নিচতলার ঘরটাকে বলছেন কি, তিনি বলছেন কি জীবসত্তা বলেছেন। এটা হচ্ছে কি জীবসত্তার ঘর, যেখানে কি রয়েছে? জীবের অস্তিত্ব রয়েছে। আর এটা কি বলছেন কি তিনি? মানব সত্তা বা মনুষ্যত্ব যদি আমরা বলি। তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী তিনি বলেছেন যে আমাদের এই মানব জীবনটাকে তিনি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। কিসের সঙ্গে? দোতলা ঘরের সঙ্গে। তিনি তুলনা করছেন যে এই যে আমরা যে মানুষ, আমাদের যে অবস্থানটা, আমাদের প্রত্যেকেই জীব। দেখো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে জীবসত্তা আমাদের কিন্তু যদি চাহিদা আছে, যেমন দেখা যায় কি যে ক্ষুধা এবং অন্ন বস্ত্র আমাদের একটা চাহিদা রয়েছে। কিন্তু এই যে আমাদের এই জীবসত্তা মানে জীবের অস্তিত্ব, যেখানে জীবের বসবাস, দেখো মানব জাতি বা মানুষ জাতি এরা কিন্তু পোশাক পরিচ্ছদ করে বা এরা কিন্তু কোনো একটা মিটিং বলো বা কোনো অনুষ্ঠান বলো সেখানে কিন্তু উপস্থিত হয়। তো এদের মধ্যে কি একটা অবস্থান আছে যেখানে নিচতলা যাদের অবস্থান, এটা জীবসত্তা, জীবের অস্তিত্ব যেখানে রয়েছে। যেমন আমি বিপ্লব স্যার এখানে দাঁড়িয়ে আছি, আমার এটা হচ্ছে কি জীবের অস্তিত্ব, জীবের অবস্থান। কিন্তু এই যে মানব সত্তা বা মনুষ্যত্ব যদি আমরা বলি, তো এই মানব সত্তা ও মনুষ্যত্ব, তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান হবে আমরা এখানে কিভাবে যাব, আমাদের প্রশ্ন থাকতে পারে। তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে জীবসত্তা যেখানে জীবের অস্তিত্ব, এই এখন জীব বলতে দেখা যায় অন্ন এবং বস্ত্র। তো যদি আমি বলি যেমন আমরা জীব মানুষ যদি দেখা যায় কি সে খাবার গ্রহণ করবে, সে কিভাবে খাবে? কি দু হাত দিয়ে মুখে তুলে খাবে, নাকি পা দিয়ে মুখে তুলে খাবে, নাকি সে কিভাবে খাবে, নাকি সে সবসময় মানে হাতটা পেছন দিক ঘুরিয়ে এনে সামনে খাবে, সে কিভাবে খাবে? তো দেখো আবার যদি আমরা বলি মানুষ হাঁটবে, সে কিভাবে হাঁটবে? সে কি পা দিয়ে হাঁটবে নাকি সে হাত দিয়ে হাঁটবে, কিভাবে হাঁটবে? আবার যদি আমরা বলি যে একজন ব্যক্তি সে একটা অনুষ্ঠানে যাবে, তো অনুষ্ঠানে গিয়ে কি সে ভাতগুলো যে মানে ভাত যদি বলি আমরা, যদি বিরিয়ানি বলি, যে কোনো ধরনের খাবার, সে কিভাবে খাবে? সে দুই হাত দিয়ে খাবে নাকি পা দিয়ে তুলে খাবে, কিভাবে খাবে? আবার যদি বলি দেখা যাচ্ছে কি যে এই যে মানব সত্তা যদি বলি আমরা, তো এই যে মানব সত্তা সে একজন মানুষ সে কিভাবে খাবে বলতো? সে খাওয়ার যে প্রক্রিয়াটা সে ডান হাত দিয়ে খাবে। আবার যদি বলি সে যে হাঁটবে, সে কোন প্রক্রিয়ায় হাঁটবে? আবার যদি বলি সে যে একটা অনুষ্ঠান যাবে, সে কোন ধরনের পোশাক পরে যাবে? তো এই যে জ্ঞানটা তৈরি হয়, এটা যদি সে বুঝতে পারে যে আমাকে যে কাজটা করতে হবে, সে কোন কাজটা করতে হবে, ভালো কাজ না মন্দ, ভালো বা মন্দ যেটা পার্থক্য তৈরি করে দিতেছে আমাদের এখানে। তো দেখো এইখানে যখন আমরা পৌঁছে যাই, তখন আমরা সহজে বুঝতে পারি যে আমাদের খাবারটা খেতে হবে কি ডান
যদি আমরা একটা উদাহরণ টেনে নিয়ে আসি, যে একজন রিক্সা চালক যদি বলা হয়, যে একজন রিক্সা চালক, সে কিন্তু দেখা যায় সে কিন্তু একজন মানুষ। সে কিন্তু যখন একটা অনুষ্ঠান যায়, একটা সাইটে যায়, সে কিন্তু দেখা যাচ্ছে কি সে হাত দিয়ে সমানে মেখে একদম সকলের সামনে খাচ্ছে। সে একটা যে কোনো ধরনের পোশাক পরে সে কিন্তু যেতে পারে, কিন্তু যে প্রতিপক্ষে যে মানসত্ব বা মনুষ্যত্ব যার মধ্যে তৈরি হয়েছে, সে কিন্তু সেখানে যাবে না। সে অনুষ্ঠান যাওয়ার পরে সে কল্পনা করবে সে কোন ধরনের পোশাক পরে যাবে, সে কিভাবে যাবে, সে অনুষ্ঠানে সে কিভাবে কথা বলবে। আর এই যে আমাদের এই মানব সত্তা ঘরে যখন আমরা পৌঁছে যাই, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা দোতলা ঘর আঁকিয়েছি। এই দোতলা ঘর থেকে যদি আমরা বলি যে জীবসত্তার যে ঘর আছে, তো এই ঘরে যখন আমরা দেখো এই নিচের তলা যে ঘরটা রয়েছে, এই ঘর থেকে যখন আমরা উপরের তলায় যখন প্রবেশ করি, দোতলায় যখন আমরা প্রবেশ করি, তখন কিন্তু দেখা যায় কি আমরা একটা মই বা সিঁড়ি ব্যবহার করি। সিঁড়ি ব্যবহার করি না? দেখো যারা মূলত দোতলা বাড়িতে যাদের অবস্থান, তারা সহজে বিষয় বুঝতে পারবো, এবং আমাদের স্কুলে যারা অবস্থান করা সহজে কিন্তু বুঝতে পারবো যে আমরা কিভাবে একটা সিঁড়ি কিভাবে ব্যবহার করি। তো দেখো এই যে জীবসত্তা যে নিস্তলা যে বসবাস, এখন যখন আমরা মনুষ্যত্ব যখন আমরা পৌঁছাবো, তখন আমরা কোন প্রক্রিয়ায় পৌঁছাবো? সেই বইটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে কি আমাদের শিক্ষা। এটাই কি আমাদের এটা শিক্ষা। তো দেখো শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে জীবসত্তা থেকে যখন আমরা মনুষ্যত্ব যখন আমরা পৌঁছাবো, তখন আমাদের যে বইটা বা শিক্ষা ব্যবহার করি সেটা শিক্ষা। যখন একজন ব্যক্তি যখন সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে, তখন দেখা যায় কি তার মধ্যে অবস্থান তৈরি হয়, মূল্যবোধের সৃষ্টি হয়। তখন মূল্যবোধ যখন সৃষ্টি হয়, তখন সে বুঝতে পারে কোন প্রক্রিয়ায় সে কাজগুলো করবে, কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে, কোনগুলো করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। তাকে কি তারা এই জন্য শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে কি মূল্যবোধ সৃষ্টি করা। জ্ঞান মূল্যবোধ সৃষ্টি কি হচ্ছে উপায় মাত্র। জ্ঞান মূল্যবোধ সৃষ্টি কি উপায় মাত্র। যদি আমরা বলি এর প্রেক্ষিতে যদি আমরা একটা উদাহরণ টানি, তো দেখো যেমন এসএসসি পাস যদি একজন ব্যক্তি থাকে, বা 8 বা 9 পাস যদি একটা রিক্সা চালক থাকে, তো দেখা যাবে সে কিন্তু দেখা যাবে যখন সে রিক্সা চালায়, সেক্ষেত্রে দেখা যায় কি সহজেই সে যখন দেখা যাবে সে একটা কাজ যখন করতেছে, তখন আমরা কিন্তু দেখি যে কাজগুলো সে পূর্ণভাবে করতেছে। যেমন সহজে কিন্তু দেখা যাবে তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ হয়ে থাকে, যদি সে 8 পাস করুক বা 9 পাস থাকুক, তার মধ্যে যদি মনুষ্যত্ব অর্জন হয়ে থাকে, সে যদি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, তাহলে দেখা যাবে সে কিন্তু সহজেই সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এবং মানুষের সাথে যে ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, পরোপকারিতা, এই যে ঐক্যগুলো তার মধ্যে চলে আসবে। কিন্তু দেখা যাবে যখন একজন অনার্স মাস্টার্স পাস করা একজন ব্যক্তি যদি একজন ব্যাংকার থাকে, সে দেখা যাবে সে কিন্তু পড়ালেখা করছে, কিন্তু তার মধ্যে কি মনুষ্যত্ব বিকাশ নেই। সে কি করতেছে সহজে কি দেখা যাচ্ছে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, এই যে বিভিন্ন প্রকার যে সামাজিক যে অসামাজিক কার্যকলাপ, যখন শিক্ষা তার মধ্যে কি প্রকৃত শিক্ষায় সে শিক্ষিত হয় নাই, যখন শিক্ষা তার মধ্যে একটা চাওয়া হয়েছে, যেমন সে চেয়েছে কি যে শিক্ষা লাভের মাধ্যমে সে কি করবে, সে মূলত শিক্ষার যে প্রয়োজনীয় দিকটা রয়েছে সে প্রয়োজনীয় দিকটা গ্রহণ করছে, যে আমি শিক্ষা করব, শিক্ষা গ্রহণ করে আমি একটা ভালো জব করব, ভালো জব করে কিন্তু আমি টাকা উপার্জন করব। তার মুখ্য উদ্দেশ্য ছিল কি টাকা উপার্জন করা। কিন্তু আমাদের যে প্রাবন্ধিক আছে মোতাহার চৌধুরী, তিনি বলছেন যে শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটা না। শিক্ষার দিকটাকে তিনি দুইটা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে ভাগ করেছেন? দুইটা ভাগে। তিনি বলছেন যে একটা হচ্ছে শিক্ষা প্রয়োজনের দিক, আরেকটা হচ্ছে শিক্ষা অপ্রয়োজনীয় দিক। তিনি শিক্ষার অপ্রয়োজনীয় দিককে তিনি শ্রেষ্ঠ দিক বলছেন। কেন বলছেন? তো তোমরা দেখো, যদি আমরা বলি যে এই যে দুজন ব্যক্তির কথা আমরা উদাহরণ দিলাম, যে একজন শিক্ষিত ব্যক্তির কথা, যেমন আবু খায়ের হোসেন, তিনি একজন ব্যাংকার, তিনি এমএ পাস করে দেখা গেছে কি তিনি কিন্তু যে তিনি ঘুষ খাচ্ছেন, তার মধ্যে কি তিনি যে শিক্ষা গ্রহণ করছেন তার মধ্যে কি প্রকৃত জ্ঞানকে অর্জন করতে পারে নাই। কেন করতে পারে নাই? যদি করতে পারতো তার মধ্যে সে ভালো জব করবে, সে মানে টাকা খাবে, ঘুষ খাবে, ঘুষ খেয়ে সে টাকা উপার্জন করবে, তার উদ্দেশ্য ছিল এটা। তো আমাদের প্রাবন্ধিক যে মোতাহার চৌধুরী, তিনি কিন্তু এই কথা বলেন নাই। তিনি বলতে চেয়েছেন যে তিনি মূলত বলেছেন যে আমরা যে শিক্ষা গ্রহণ করব, শিক্ষার মূলত মনুষ্যত্ব অর্জন করবো, যে তিনি অপ্রয়োজনীয় দিককে তার শ্রেষ্ঠ দিক বলছেন। এই প্রয়োজন দিকে এই যে আবুল খায়ের হোসেন, তিনি যে একটা ব্যাংকার হয়েছেন, তিনি টাকা উপার্জন করতেছেন, তার মধ্যে লোক লালসা কাজ করতেছে, তার শিক্ষার উদ্দেশ্য ছিল কি করছে, একটা ভালো জব করবে, টাকা উপার্জন করবে, সে শিক্ষা সফলতা হাতে পেতে আগ্রহী ছিল। কিন্তু একইভাবে যদি আমরা বলি একজন রিক্সা চালক, তার মধ্যে যে নৈতিকতা মানে অবস্থা তৈরি হয়েছে,
যে সে ঘুষ খাচ্ছে, সত্য ন্যায় করার এই যে মানে এই অবস্থা তৈরি হয়েছে, কেন হয়েছে? এটা হচ্ছে কি তার অপ্রয়োজনীয় দিক, মানে অপ্রয়োজনীয় দিক মনুষ্যত্ব অর্জন। আমাদের প্রাবন্ধিক বলছেন যে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে তিনি তার শ্রেষ্ঠ দিক বলেছেন, যে অপর দিকটা হচ্ছে মনুষ্যত্ব অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত এসে ন্যায় করার কল্যাণের কাজে মানব কল্যাণে কি করবে, সবসময় নিজে কি করবে, উৎসর্গ করবে। তো দেখো প্রাবন্ধিকার আমাদের এই যে মুতাহাসির চৌধুরী তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে মানুষের তিনি আরেকটি বলছেন যে লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতি জগতে সে ভুতুর হয়ে পড়ে। দেখো আমরা যখন কি করব, যখন আমরা পড়ালেখা করি, আমরা তো শিক্ষা সুবর্ণটা আমরা হাতে হাতে পেতে চাই, যে এই পড়ালেখা করে আমরা কি করব। তো আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা ভালো জব করবো, এভাবে আমরা টাকা উপার্জন করবো। আমাদের প্রকৃত যে মনুষ্যত্ব অর্জন আমাদের কিন্তু এটা নাই। এই জন্য বলা হচ্ছে কি যে লোভের ফলে যে মানুষের আর্থিক মৃত্যু ঘটে। যেমন দেখো একজন ব্যক্তি যখন সে ঘুষ খায় তখন কি সে কেন খায়, তার তো মনুষ্যত্ব চলে যায়, মরে যায়। এই জন্য দেখা যায় লোভের ফলে যে মানুষের আর্থিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে কি করে ওঠে, সে ভুতুড়ে হয়ে ওঠে, তার মধ্যে কোনো অনুভূতি থাকে না, লোভ তার মধ্যে এমন ভাবে কাজ করে। তো দেখা যায় কি যে আমাদের প্রাবন্ধিক মুতাহাসির চৌধুরী তিনি বলছেন যে মনুষ্যত্ব যদি কোনো ব্যক্তি অর্জন করে তার মধ্যে কোনো প্রকার লোভ লালসা, এই যে হিংসা, এগুলো কি করবে না, কখনোই তার মধ্যে কি কাজ করবে না। একই যদি বলি আমাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে যে শুধু কি এই যে জীব সত্তাগর থেকে আমরা যদি অর্জন করি কি জ্ঞান, দেখা যাবে কি আমরা যদি ক্ষুধা এবং কি করি বস্ত্র, অন্ন এবং বস্ত্র যদি সমাধান হয়ে যায় তবে কি আমাদের অবস্থাটা মানে আমরা শরীরে চলতে পারবো, আমাদের মুক্তির প্রয়োজন আছে না? তিনি বলছেন কি আমাদের মুক্তির প্রয়োজন কেন রয়েছে। দেখো কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। যে ব্যক্তিটা যদি যদি দেখা যাচ্ছে কি, যেমন দেখো আমি বিপক্ষা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার কিন্তু একটা স্বাধীনতা আছে, একটু পরে দেখা যাবে কি আমি বাসায় চলে যাব, আমি ইচ্ছা করে যে কোনো জায়গায় বিচারণ করতে পারবো। তো দেখো যে কারারুদ্ধ, যেমন আমাদের পাশে রয়েছে টাঙ্গাইল জেলখানা, কারাগার রয়েছে, এই কারাগারে যে অন্ধকার মধ্যে যে নিমজ্জিত একজন ব্যক্তি রয়েছে, সে যে একজন কারাগার আসামি, সে কিন্তু সহজেই কিন্তু বাইরে আসতে পারতেছে না। সে কিন্তু খাবার পাচ্ছে, পোশাক পরিচ্ছদ পাচ্ছে, সে কিন্তু ইচ্ছা করলে সে তার মধ্যে যে সে কিন্তু বাইরে আসতে পারতেছে না। দেখো আমি যে এখানে উপস্থিত রয়েছি, তো আমি কিন্তু ইচ্ছা করলেই আমার মধ্যে কি চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি, আত্মপ্রকাশ স্বাধীনতা কিন্তু আমার রয়েছে। আমাদের প্রাবন্ধিক মুতাহাসির চৌধুরী তিনি বলছেন যে আমাদের মধ্যে কি থাকতে হবে, যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের আসলে কি মূল্য কতটুকু। সে তো কারো মধ্যে সে অন্য বস্ত্র পেলে কি তার মুক্তি লাভ হবে, লাভ হবে না। কিন্তু তার মধ্যে থাকতে হবে কি আত্মপ্রকাশ স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, তার মুক্ত বুদ্ধির স্বাধীনতা থাকতে হবে। যেমন দেখা যায় যে আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় কিন্তু বিচার করতে পারি, আমাদের মধ্যে একটি স্বাধীনতা রয়েছে। আবার যদি আমরা যদি বলি, দেখো আমাদের প্রাবন্ধিকা কিন্তু আরেকটা বলছেন যে তিনি আরো যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, তিনি মূলত দুটি বিষয়কে উল্লেখ করেছেন, একটা হচ্ছে জীব সত্তা, একটা হচ্ছে কি মানব সত্তা। তো দেখো আমাদের জীব সত্তা যদি আমরা সবসময় আমাদের অবস্থাটা থাকে, আমাদের যদি অবস্থাটা থাকে তাহলে দেখা যাবে কি আমাদের যে মূলত আমরা যে ঘরে অবস্থান করতেছি, যে আমাদের জীবের যে অস্তিত্ব রয়েছে আমাদের এখানে কিন্তু কি পাচ্ছি আমরা, খাবারগুলো কিন্তু পাচ্ছি ঠিক মতো। যখন আমরা খাবারগুলো পাচ্ছি, অন্ন পাচ্ছি, তার মধ্যে আমাদের আবার কি মনুষ্যত্ব নেই। কিন্তু আমাদের প্রাবন্ধিকার তিনি দুইটা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয় উল্লেখ করেছেন। এক হচ্ছে অন্ন বস্ত্রের সমস্যা সমাধান করতে হবে, এই সেই সাথে কি করতে হবে, আমাদের মনুষ্যত্বের বিকাশ লাভ করতে হবে। আমাদের মনুষ্যত্বের বিকাশ আমরা কিসের মাধ্যমে পাই? শিক্ষার মাধ্যমে পাই। যখন তাদের থেকে জীব সত্তা, জীবের অস্তিত্ব কিন্তু সকল জায়গায় রয়েছে, কিন্তু যখন আমরা মানব সত্তা মনুষ্যত্ব পর্যন্ত যখন আমরা পৌঁছাবো, তো দেখা যায় কি যখন আমরা সেই শিক্ষা গ্রহণ করবো সঠিকভাবে, যখন আমাদের মধ্যে মনুষ্যত্ব অর্জন হবে, মনুষ্যত্ব যখন আমরা অর্জন করবো তখন কি হবে, আমাদের এই যে অন্ন বস্ত্র এটা কিন্তু সহজভাবে সমাধান হয়ে যাবে। দেখো পিঞ্জার মধ্যে একটা যখন পাখি রয়েছে, খাঁচার মধ্যে যখন আবদ্ধ থাকে, একটা খাঁচার মধ্যে যখন একটা পাখি আবদ্ধ থাকে, যে পিঞ্জার মধ্যে যে আবদ্ধের মধ্যে একটা পাখি যে রয়েছে, সে কিন্তু দেখা যায় তার পাখা আছে, সে কিন্তু ইচ্ছা করলে কি করতে পারতেছে না, উঠতে পারতেছে না, মুক্ত আকাশ কিন্তু উঠতে পারতেছে না। দেখা যাবে কি যে এই যে খোলা আকাশ, এই যে মুক্ত বাতাসে কিন্তু ইচ্ছা করলে উঠতে পারতেছে না, তার কিন্তু আশা আছে, থাকবে কিভাবে, কারণ সে তো খাঁচাই বন্দী। তো এই জন্য দেখা যায় কি আমাদের মুতাহাসির চৌধুরী বলছেন যে শিক্ষা মনুষ্যত্ব, যে প্রবন্ধে তিনি বলছেন যে জীব সত্তা এবং কি মানব সত্তা, জীবের অবস্থান অন্ন এবং বস্ত্র এবং সেই সাথে মনুষ্যত্ব, দুইটা বিষয় কি করতে হবে, একসাথে থাকতে হবে। এই যে খাঁচা বা বদ্ধ যে পাখিটা রয়েছে, পিঞ্জরাবদ্ধ, সে কিন্তু খাবার পাচ্ছে, সে কিন্তু যখন ইচ্ছা করে সে কিন্তু উঠতে পারতেছে না, মুক্ত আকাশে উঠতে পারতেছে না, উড়ন্ত বলাকার মতো সে কিন্তু উঠতে পারতেছে না। তো একইভাবে যদি আমরা বলি যে
আমাদের প্রাবন্ধিকা মূলত তিনি চেয়েছেন, তিনি দুটো বিষয় বলেছেন। এক হচ্ছে জীবসত্তার ঘরে অবস্থান করে অন্য অবস্থায় সমস্যার সমাধান করতে হবে, সেই সাথে কি করতে হবে আমাদের তিনি আরেকটা যে বিষয় বলছেন যে আমাদের মনুষ্য শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লোকের ঘরে পৌঁছতে হবে। তখন আমাদের এই জন্যই দেখা যাবে কি সহজেই কি করতে হবে, যে পিঁপড়ার মতো পাখিটা রয়েছে সে খাবার পাচ্ছে, অন্য পাচ্ছে, সে সকল পাচ্ছে, সে কিন্তু উঠতে পারতেছে না। তা আমাদের এই জন্য প্রাবন্ধিকা বলছেন আমাদের জীবসত্তার ঘরে যখন আমরা অবস্থান করব, আমাদের কাজ হচ্ছে কি জীবের অন্য অবস্থার সমস্যার সমাধান করতে হবে, সেই সাথে শিক্ষার মাধ্যমে আমাদের মনুষ্যত্ব গড়ে কি করতে হবে, আমাদেরকে পৌঁছাতে হবে। যদি আরেকটা উদাহরণ দিই, দেখো যদি বলা হয় আমরা যদি একটা পার্কে হাঁটতে যাই, যখন আমরা একটা পার্কে হাঁটতে যাব, তো তখন দেখা যায় কি আমরা কিন্তু খালি পায়ে হাঁটি না। তো হাঁটার পরে দেখা যায় কি আবার জুতাও থাকতে পারে বা একটা সমস্যা নেই। যখন আমরা মূলত হাঁটার উদ্দেশ্যে যাই, ভ্রমণের উদ্দেশ্যে যাই, আমাদের এটা যদি বলি সকালে শারীরিক মানে ব্যায়ামের জন্য বলতে পারি, যে কোনো উদ্দেশ্যে বা যে কোনো পার্কে যদি আমরা সকালবেলা হাঁটতে যাই, তো আমরা যে এই যে হাঁটতে গিয়েছি, তো এই হাঁটার সময় যদি আমরা দেখি বারবার যদি আমরা হাঁটার সময় নিজের পায়ের দিকে তাকাই যে আমার পায়ে কি কাটা বিঁধলো নাকি পাটা কেটে গেল, তাহলে কিন্তু দেখা যাবে কি আমাদের হাঁটা বানানো কিন্তু আমরা উপভোগ করতে পারবো কি সহজে খেতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকতে হবে কি যে আমরা যে হাঁটার সময় আমাদের নির্দিষ্ট রাস্তার দিকে ও লক্ষ্যের দিকে কি করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। কি করতে হবে, রাস্তার দিকে, মূলত আমাদের উদ্দেশ্যটা কোন জায়গায়, সেই নির্দিষ্ট উদ্দেশ্য আমাদের কি করতে আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য বারবার যদি আমরা পায়ের দিকে তাকাই, তাহলে আমরা হাঁটার আনন্দ কি করতে পারবো না, উপভোগ করতে পারবো না। যদি আমরা দেখা যায় কি এই যে জীবসত্তার ঘরে যখন আমরা বসবাস করি, যখন আমাদের অন্ন এবং বস্ত্রে যদি আমাদের সমস্যার সমাধান যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে কি করবো আমরা, কখনই কি আমরা যে মানব সত্তা বা মনুষ্যত্বের ঘর যে মানুষ হওয়া, যে আমরা কোন প্রক্রিয়ায় যে আমরা এই পৃথিবীতে চলবো, ফিরবো, হাঁটবো, ফিরবো, পোশাক পরবো, মানুষের সাথে আচার আচরণ করবো, আমাদের মূল্যবোধ কিভাবে তৈরি হবে, এটি কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না। তো দেখো যে অবশ্যই আমি আশা রাখি তো তোমরা এই বিষয়টা অত্যন্ত মনোযোগে বুঝতে পারছো। তো দেখা যায় কি শিক্ষা মনুষ্যত্বের বিষয় যদি আমরা বলতে যাই, শেষ কথা যদি আমরা বলতে যাই, দেখো প্রত্যেক মানুষটাই কিন্তু যদি তুমি প্রত্যেক মানুষের যদি প্রশ্ন করো যে সেই মানুষটাকে প্রশ্ন করো তার মধ্যে কি রয়েছে শিক্ষা, আসলে কি প্রত্যেক মানুষ কিন্তু মানুষ, তার মধ্যে বলে কি তার মধ্যে মনুষ্যত্ব রয়েছে। আসলে প্রকৃত মনুষ্যত্ব প্রকৃত মানুষ সেই ব্যক্তি যার মধ্যে কি রয়েছে, মনুষ্যত্ব রয়েছে। আর এই মনুষ্যত্ব অর্জনের একমাত্র প্রধান উপায় হচ্ছে কি শিক্ষার মাধ্যমে আমরা এই মনুষ্যত্ব কি করতে পারি, অর্জন করতে পারি, আমাদের জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে অর্জন করতে পারি, এবং ভালোবাসা, সহানুভূতি, ঐক্য, সম্প্রীতি, শাশ্বত জীবন ধারণের মাধ্যমে আমরা শিক্ষার মাধ্যমে করতে পারি। এই জন্য প্রাবন্ধিকা আমাদের এই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদেরকে এগোতে বলেছেন। আর এই জন্য তিনি মূলত তার প্রথম উদ্দেশ্যটি ছিল, তিনি যে উপমা দিয়েছিলেন যে তিনি দুতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, জীবতলা হচ্ছে আমাদের প্রাণী হিসেবে আমাদের অবস্থান আছে এখানে নিশ্চয় করে। আর আমরা যখন মনুষ্যত্ব করে যখন আমরা পৌঁছাবো, তখন আমাদের এই যে মই বা সিঁড়ি যে ডাকটা ব্যবহার করবে সেটা হচ্ছে শিক্ষা। এর মাধ্যমে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন প্রকৃত একজন ভালো মানুষ এবং মনুষ্যত্ব অর্জনের অধিকারী হতে পারবো। তো আশা রাখি তোমরা আমার অবশ্যই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। দেখি তোমাদের কোনো শেষ বেলায় তোমাদের কোনো কমেন্টস রয়েছে কিনা। যদি তোমাদের কোনো কমেন্টস থেকে থাকে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো একটু তোমরা লাইনে থাকো, আমি দেখতেছি তোমরা মূলত এখানে রয়েছে কিনা, আমি তোমাদের লাইনটা লক্ষ্য করতেছি। দেখো তোমরা দেখি আমি তো দেখো। আচ্ছা, তো শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে আমরা অনলাইন লাইভ ক্লাসে শেষ করতেছি। আর আমরা সময় বাড়াবো না। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে, আশা রাখবো তোমরা আগামী ক্লাসে আমাদের আগামী যখন লাইভ আসি বা যদি আমাদের ব্যক্তিগত ফোন নম্বর বা আমাদের স্কুলের অফিসিয়াল পেজ রয়েছে, তোমরা সেখানে তোমাদের মন্তব্যগুলো জানিয়ে দিবা। আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলেরই প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করে আমি বিপ্লব স্যার তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।